লিন সিক্স সিগমা ফর বিগিনার্স। আজকে আমরা 3 নাম্বার সেশনে চলে আসছি। আজকে আমরা আলোচনা করব লিন টুলস এবং টেক টাইম। আজকের আলোচনার পরে আপনারা জানতে পারবেন অ্যাপ্লাই 5S প্রিন্সিপালস টু অর্গানাইজ অ্যান্ড অডিট এ ওয়ার্ক স্টেশন। 5S কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, অর্গানাইজ করতে হয় ওয়ার্ক স্টেশনে, সেটা জানতে পারবেন। তারপরে ক্যালকুলেট টেক টাইম for sewing line and use it to balance operations. তারপরে আছে 3 নম্বরে ডিজাইন এ স্যাম্পল কানবান কাট সিস্টেম ফর কাটিং অর সুইং এরিয়া। সর্বশেষ আছে সেট আপ এ বেসিক ভিজুয়াল ম্যানেজমেন্ট বোর্ড ফর প্রোডাকশন লাইন। যদিও ফ্রি সেশন লিন সিক্স সিগমার উপরে, তারপরেও আমাদের সে যারা কমার্শিয়ালি ট্রেনিং করায়, আমি আশা করব তার থেকে ভালো কিছু জানতে পারবেন। যাই হোক, আমরা এখন এক এক করে আলোচনা করব। 5S সিস্টেম এখন কিন্তু এটি 5S নেই, এটা এখন আপনার এই যে 7S সিস্টেম হয়ে গেছে। আমি এই ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা 7S বিষয়টা কি। প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর হলো এস, এই জন্য 7S বলা হয়। আর এটা শুরু হয়েছে আপনার হলো শর্ট। শর্ট মানে কি? এলিমিনেট হোয়াট ইজ নট নিডেড, অর্থাৎ যেগুলো দরকার নাই, যে সমস্ত কাগজপত্র, তারপরে কম্পিউটারের উপরে যে ফোল্ডারগুলো, তারপরে ফুলের মধ্যে যে জিনিসগুলো, অপ্রয়োজনীয় কাপড় যেখানে সেখানে পড়ে থাকে, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে ফেলে দিতে হবে। কারণ এই অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনার কাজের জায়গায় থাকে, তাহলে আপনাকে কোনো কিছু খুঁজতে গেলে আপনাকে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় এবং চিন্তা করতে হয়। ওই সময়ের মধ্যে আপনি আরো অনেক কিছু কাজ করতে পারতেন। এই জন্যে শর্ট যে শুধু ফ্লোরের মধ্যে আমরা ব্যবহার করব তা না, আমাদের ব্যক্তি জীবনে যে কোনো অফিস, ফ্যাক্টরিতে, বাসাবাড়িতে আমরা শর্ট ব্যবহার করতে পারি। তারপরে সেট ইন অর্ডার। আমরা নাম শুনেই বুঝতে পারি আসলে বিষয়টা কি। আপনি যাই রাখবেন সেটা পরিকল্পিতভাবে আপনি গুছিয়ে রাখতে হবে, ক্যাটাগরি করে রাখতে হবে। ঠিক আছে, যে কাজের জন্য যে জিনিসগুলো ব্যবহার হবে সেগুলো ক্যাটাগরি করে যদি রাখেন, তাহলে আপনার সময় কম লাগবে এবং খুঁজে পেতে সময় কম লাগবে এবং আপনি আপনার কাজটা সঠিকভাবে ভালোভাবে করতে পারবেন। তো যদি গার্মেন্টসের উদাহরণই দেই, কাটিং ডিপার্টমেন্টে মনে করেন যে আপনি কাটিং পার্টস রেখে দিচ্ছেন, তো সেখানে তো অবশ্যই আপনাকে সেট ইন অর্ডার করে রাখতে হবে, অর্থাৎ যে স্টাইল, কালার, কোয়ান্টিটি রাখতে হবে, প্লাস কি পার্টস রাখছেন সেগুলো ট্রেসেবিলিটি যেন থাকতে হয়, ওইভাবে রাখতে হবে গুছিয়ে। কম্পিউটারের মধ্যে আপনি যে ফাইল ফোল্ডারগুলো রাখবেন, যেটার মধ্যে যেটা যায় সেটা রাখবেন। তারপরে বাসা বাড়ির মধ্যে, অফিসের মধ্যে, এটা আপনার সাধারণ জ্ঞান কাজে লাগাইতে হবে। এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন কি করতে হবে। মানুষের মধ্যে অসীম ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেউ এটিকে কাজে লাগাতে পারে, কেউ এটিকে কাজে লাগাতে পারে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে ছোট্ট বাবুই পাখি, যার ব্রেন মানুষের ব্রেনের থেকে কম করে হলেও 40 বা 50 গুণ ছোট, তাহলে সে যদি এত সুন্দর করে তার বাসাটি তৈরি করতে পারে, তাহলে মানুষ কেন আমরা পারি না? এটাই হলো বিষয়। তো কেউ ব্রেনকে কাজে লাগাতে পারে, কেউ কাজে লাগাতে পারে না। অসীম শক্তির অধিকারী মানুষের ব্রেন। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, এবার আছে শাইন। শাইন কি? পরিষ্কার পরিচ্ছন্ন। এটার একটা ফিলোসফি আছে, সাইকোলজিক্যাল দিক আছে, সেটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। আপনারা যখন খুব সুন্দর ড্রেস আপ করে, ভালো পোশাক আশাক পরে বিভিন্ন জায়গায় যান বা কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করেন, আপনার কিন্তু সেখানে গেলে আপনাকে ভালো লাগে। অর্থাৎ এটা আপনার সব জায়গায় কাজে লাগানো যায়। আপনি ফ্লোরে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে একটা ভিজিটর যদি আসে, তাহলে দেখে বুঝতে পারে যে এরা কোন কনসেপ্টে কাজ করে, এদের সাইকোলজিটা কি। ঠিক আছে, তো আপনার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, সেটা নিজের ব্যক্তি জীবনে, অফিস আদালতে, কলকারখানায়, বাসাবাড়িতে, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, থাকতে হয়। তারপরে আপনার স্ট্যান্ডার্ডাইজ, অর্থাৎ মানসম্মত। আপনি একটা গার্মেন্টসের বাস্তব উদাহরণ দিয়ে, সেটা হলো যে আপনি অপারেটরকে কাজ করার জন্য একটা বান্ডিল দিয়েছেন,
সেই বান্ডিল যদি স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে না দেন, সে কিন্তু প্রপারলি কাজ করতে পারবে না। তার কাজের মধ্যে প্রতিনিয়তই বাধার সৃষ্টি হবে, সে মোশন লস করবে, সে ভালোভাবে কাজ করতে পারবে না। তো এটা হলো গার্মেন্টসের উদাহরণ দিলাম। আবার পৃথিবীতে প্রতিটা জিনিসের একটা মাপ আছে, সেই মাপটাকে কাজে লাগাইতে হয়। প্রত্যেকটি জিনিসের একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টকে কাজে লাগাতে হয়। এটা আপনারা আপনাদের আইকিউ দিয়ে বিবেচনা করলে বুঝতে পারবেন। তারপরে সাস্টেন, এই যে আমরা শর্ট থেকে শুরু করে সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, ঠিক আছে, এগুলো আমরা বললাম। এগুলো এখন আমাদেরকে কি করতে হবে? সাস্টেন করতে হবে। এখন যেহেতু একটা সিক্রেট কথা বলি, সেটা হলো যেহেতু এখন 5 এর জায়গায় 7 হয়ে গেছে, এখন আমরা এই সাস্টেনটাকে আমরা সেফটির পরে নিয়ে যাব। অর্থাৎ এই সাস্টেনের জায়গায় স্পিড আসবে এবং সেফটি চলে আসবে। ঠিক আছে? কারণ সাস্টেন মানে কি? আমাকে এগুলো ভবিষ্যতের জন্য এমনভাবে কাজ করতে হবে যেন সাস্টেন করা যায়। আমি যেন এগুলো মানানসই ভাবে টিকিয়ে রাখতে পারি, কাজ করার জন্য পরিবেশ রাখতে পারি। তারপরে হলো স্পিরিট। স্পিরিট বিষয়টা কি? একটা হলো টিম স্পিরিট। আপনি খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে বিশ্বকাপ শেষ হয়ে গেল, 11 জন খেলোয়াড়ের মধ্যে যদি একজন খেলোয়াড় একটু পারফরমেন্স কম করে, তাহলে কিন্তু একটা বিশাল বড় রকমের ট্রাবলস দেখা দেয়। সেরকম অর্থাৎ টিম স্পিরিট, আমাদেরকে কাজ করতে হবে একে অপরকে মিলেমিশে এবং বিশ্বাস করে। গার্মেন্টস ফ্যাক্টরির কথায় যদি ধরি, চরম অবিশ্বাস থাকে এবং একজন অপরজনকে সহযোগিতা করতে চায় না। যারাই একজন অপরজনকে সহযোগিতা করে এবং বিশ্বাস করে কাজ করে, অর্থাৎ কাজের মধ্যে যদি বিশ্বাস থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান অবধারিতভাবে ভালো দিকে যাবে এবং ভালো কিছু করতে পারবে। তো এটা বিশাল একটা শক্তিশালী একটা টুলস, এই 7S টুলসটা। এটা আসলে আমরা নিজেরা ব্যবহার করতে জানি না, জানার কারণ ব্যবহার করি না। আর এটার ফলাফল যে কত দূর, কত সুদূর প্রসারী, সেটা একটা মানে বলে শেষ করা যাবে না। শুধু এটুকু বলি, জাপান যেমন 7S দিয়ে গড়া, আমাদের দেশটাও যদি আমরা 7S দিয়ে গড়তে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু লাগবে না, আমরা উন্নত দেশের মধ্যে উন্নত হয়ে যাব। আচ্ছা, স্পিড গেল, অর্থাৎ এবার হলো আমাদের সেফটি। আমাদেরকে সেফটি ফার্স্ট চিন্তা করতে হয়, অর্থাৎ সর্বক্ষেত্রে আমাদেরকে নিরাপত্তার কথা চিন্তা করতে হয়। সেটি কিভাবে? আমাদের যে পানি, যে খাবার খাওয়া হয় অফিসে, ফ্যাক্টরিতে যে পানির যে আমরা খাবার খাই, সেই পানির মধ্যে সেফটি থাকতে হবে, অর্থাৎ পানি খেয়ে যেন আমাদের কোনো সমস্যা না হয়। তারপরে আমাদের প্রয়োজনীয় উপকরণ, কাজ করার যে প্রয়োজনীয় উপকরণ, সেটি যেন কাজ করার সময় যেন কোনো মানবদেহের জন্য ক্ষতি হয় এমন যেন কোনো যন্ত্রপাতি আমরা ব্যবহার করি না। সেফটি গার্ড ইউজ করতে হবে, অপারেটর সেফটি গার্ড ইউজ করবে, কাটিং ডিপার্টমেন্টে কাটারম্যান সেফটি গার্ড ইউজ করবে। তারপরে এই যে স্পটম্যান, সে মাস্ক পরিধান করবে, তারপরে ক্যাপ পরিধান করবে। অর্থাৎ যার যে কাজ, সেফটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে ফ্লোরের ভিতরে প্রয়োজনীয় ফায়ার সিস্টেমের জন্য যেটা আমরা করি, প্রয়োজনীয় ওয়ার্কারদেরকে বের হওয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা থাকতে হবে। ঠিক আছে? তো আমরা কোনোভাবেই দুর্ঘটনা কাম্য করি না। যাতে দুর্ঘটনা না হয়, সেই জন্য আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে কাজ করতে হয়। আমাদের দেশে দেখা গেছে যে বেশিরভাগই আমরা কারেক্টিভ অ্যাকশন নিয়ে কাজ করি, কিন্তু মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতে দেখা গেছে কারেক্টিভ অ্যাকশন নিয়ে কাজ করি, কিন্তু আমরা প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে কাজ করি না। আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে কাজ করা উচিত। এই ঘটনাটা ঘটার আগে আমাদেরকে কাজ করতে হবে। এই ঘটনা যেন না ঘটে, সেজন্য আমাদেরকে প্রিভেন্টিভ চিন্তা ভাবনা করে আমাদেরকে কাজ করতে হবে। তো এই যে আমরা যে 7টি বিষয় এখানে বললাম, সর্বশেষে আসবে সাস্টেন। আমাদেরকে এগুলো সাস্টেন করতে হবে। তো সাস্টেন করতে হলে কি করতে হবে? সবার যার কাজ সময় মতো করতে হবে। কোম্পানি তো আপনাকে এমনি টাকা প্রদান করে না, আপনাকে কাজের বিনিময়ে টাকা প্রদান করে, তাই না? তো আপনার কাজ আপনি সঠিকভাবে সময় মতো করবেন, বাস হয়ে গেল। এবার আমরা আসবো টেক টাইম, দ্য বিট অফ প্রোডাকশন। ঠিক আছে? টেক টাইম, হাউ ফাস্ট ইউ নিড টু প্রডিউস এ মিট কাস্টমার ডিমান্ড, দ্য ফাউন্ডেশন অফ লাইন ব্যালেন্সিং। আপনি কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে, যে একটা লিড টাইম দিছে, সেই লিড টাইমটার এগেইনস্টে আপনি কতটুক আগে বা ওই সময়ের মধ্যে আপনি কাজটা করতে পারলেন কিনা, সেটাই হলো টেক টাইম। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখব। বেসিক টেক টাইম সেটা হলো শিফট 8 আওয়ার্স 408 মিনিটস, ব্রেকস হলো 40 মিনিট, অ্যাভেলেবল মিনিট 480। কিভাবে আসলো? 480 থেকে 40 মিনিট বাদ দিলে কত থাকে? 440 মিনিট থাকে। ঠিক আছে? যে কোনো বিষয়ের টেক টাইম বের করতে চাইলে আমাদের যে ওয়েস্টেজ আছে বা আমাদের যে ব্রেক টাইম আছে, সেটাকে বাদ দিতে হয়। তো বায়ার অর্ডার করছে
100 পিস কোয়ান্টিটি পার ডে, তাহলে 2 শিফটে 550 পিস হয়। তাহলে আমাদের ট্যাকিট টাইম কিভাবে আমরা বের করব? ট্যাকিট টাইম 440 ভাগ 550, তাহলে কি হলো 0.8 মিনিট। ঠিক আছে, 8 মিনিট অর্থাৎ 48 সেকেন্ড পার পিসের জন্য আমাদের সময় বরাদ্দ। তাহলে এভরি অপারেশন শুড কমপ্লিট ইন 48 সেকেন্ড টু মিট দ্য টার্গেট। ব্যাপারটা ক্লিয়ার, একবারে সহজ কথায় বুঝিয়ে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা প্রসেস যদি আমি 48 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করি, তাহলে বায়ার যে অর্ডারটা আমাকে দিছে সেটা আমি বায়ার যে অর্ডার যে টাইমটা দিছে সেই লিড টাইমের মধ্যে আমি করতে পারবো। তো প্ল্যানটা এমন হওয়া উচিত যে আমাদেরকে অনেক ধরনের আনএক্সপেক্টেড ইভেন্ট চলে আসে, সেগুলোও কিন্তু কনসিডার করতে হয়। এই জন্য প্ল্যানিং ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে প্ল্যানিং ডিপার্টমেন্ট যদি ভালো হয় তাহলে একটা ফ্যাক্টরি, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, যে কোনো একটা অর্গানাইজেশন খুব স্মুথলি রান করতে পারে। তাহলে ওয়ার্ক এক্সাম্পল 2, স্পটিং বটল নেক। তাহলে কলার অ্যাটাচড 42 সেকেন্ডস, তারপরে স্লিপ জয়েন 55 সেকেন্ডস। আমার কিন্তু 48 এর উপরে যাওয়া যাবে না। দেখেন আমি এখানে রেড কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, অর্থাৎ আমার 48 থেকে এখানে 55 সেকেন্ড আসছে, অর্থাৎ আমার এখানে 6-7 সেকেন্ড বেশি চলে আসছে। সাইড সিম 38 সেকেন্ড, তারপরে হেম করে হলো আপনার 47 সেকেন্ড। তাহলে অ্যাকশন অ্যাড এ হেল্পার টু অপারেশন 2, অর্থাৎ 2 নম্বর অপারেশন যে স্লিপ জয়েন্ট, এখানে কি করতে হবে? স্পিল করতে হবে, অর্থাৎ এখানে বটলনেক হয়ে যাবে যদি আপনি সময় মতো পদক্ষেপ গ্রহণ না করেন। এখানে আপনাকে সাপ্লাই দিতে হবে, অন্য কোনো ভাবে যে কোনো ভাবে সাপোর্ট দিতে হবে, তা না হলে এই 7 সেকেন্ড করে করে দেখা যাবে যে এটা পরবর্তীতে বড় একটা বিষয় হয়ে বটলনেক হয়ে চলে যাবে। এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আরো অনেক বড় বড় উদাহরণ আছে। বাইরের টোটাল অর্ডার কোয়ান্টিটি কত, কয়দিন লাগবে, তারপরে এ টু জেড ক্যালকুলেশন, সেটা আপনার আমার যে পেড কোর্স আছে সেখানে আমরা আলোচনা করব। এখানে যেহেতু বেসিক কোর্স, বিগিনারদের জন্য একবারে ফ্রি কোর্স, তারপরেও একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পল এর মাধ্যমে আপনারা ওগুলো আলোচনা করতে নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন। এবার কানবান এবং ভিজুয়াল ম্যানেজমেন্ট। কানবানটা কি? কানবান হলো ড্যাশবোর্ড, কানবান বোর্ড, অর্থাৎ কানবান জাপানিরা আবিষ্কার করছে। এটার ব্যবহার আমি দেখেছিলাম জাপানে যখন প্রোডাকশন করতেছে টয়োটা গাড়ি, তখন আমরা দেখছিলাম সেখানে কানবান বোর্ড কিভাবে কাজ করে। তো কানবান বোর্ড ভিজুয়ালি ইনভেন্টরি কন্ট্রোল, অর্থাৎ আপনি চোখে দেখায় ব্যবস্থা নিতে পারবেন, কি হচ্ছে দেখতে পারবেন। কানবান নাম শুনলে বোঝা যায় আসলে এটা কি। যেমন পার্ট প্যানেল, ব্যাক প্যানেল, মেন বডি। ফ্রম কাটিং সেকশন থেকে কি করলো? টেবিল 3 তে আসলো, তারপরে টেবিল 3 থেকে কি হলো? সুইং লাইন 6 অপারেশন 3 তে গেল। তারপরে কোয়ান্টিটি কাট 50 পিস পার বান্ডেল, রিঅর্ডার সিগন্যাল ওয়ার্ক ইন প্রসেস 2 বান্ডেল সেন্ড কার্ট ব্যাক। তারপরে রেসপন্সিবল লাইনশিপ সাইন অ্যান্ড ডেট অন মুভ। ঠিক আছে, এটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলা দরকার। তো কানবান বোর্ডটা হলো যেভাবে বোঝেন যে কাটিং ডিপার্টমেন্ট থেকে আমরা যে বক্স রাখি লাইনের ইনপুটে, সেই বক্সের মধ্যে কাটিং ডিপার্টমেন্ট থেকে আপনার কি করে পার্টস এনে রেখে, আমাদের সেই প্রেক্ষাপটে তো দেখা গেছে 2-4 আগের জিনিস আপনার লাগবে 2-3 দিন পরে, দেখা গেছে সেটা 3 দিন আগে রেখে দিছে লাইনের ইনপুটে। তো এটা হ্যান্ড টু মাউথ। কানবান বোর্ড ইনপুটে থাকবে, ইনপুট থেকে সুপারভাইজার লাইনশিপ সাইন করে নিয়ে যাবে ইনপুটের জন্য, আবার সেখানে খালি হবে, সেখানে আবার চলতে থাকবে। তো এইখানে আসলে কানবান বোর্ডটা আমাদের গার্মেন্টস সেক্টরে খুব একটা ব্যবহার করা যায় না, কারণ সেখানে ওরা হাই থ্রোটের কাজ করে, তাদের এনভায়রনমেন্ট সেরকম, যে কারণে তারা করতে পারে। কারণ সেখানে এক একটা প্রোডাক্টের মূল্য লক্ষ লক্ষ টাকা, সেখানে 8টার জায়গায় যদি 7টা করা হয় সেখানে সমস্যা হয় না। অবশ্য তারা একদিনে যে অবস্থায় আসছে তা না। তো আমাদের গার্মেন্টসে খুব একটা ব্যবহার নাই কিন্তু ওই কানবান বোর্ডটা, কিন্তু এটা আর কি বললাম আপনাদেরকে যে কানবান বিষয়টা কি আসলে। এইভাবে মনে রাখেন যে আপনার ইনপুট থেকে বা যে কোনো একটা প্রসেসের ইনপুটে যেখানে প্রসেসটা কমপ্লিট করা হবে তার আগের প্রসেস থেকে একটা পয়েন্ট থাকবে, সেখানে রাখবে, রাখার পরে সেটা করবে কি, যে প্রসেসে কাজ করবে সেই প্রসেসে লাইন সুপারভাইজার সাইন করে নিয়ে যাবে। এটাই হলো কানবান বোর্ড। তারপরে আছে ভিজুয়াল ম্যানেজমেন্ট টুলস, প্রোডাকশন বোর্ড, আওয়ারলি অ্যাকচুয়াল ভার্সেস টার্গেট। আমরা যে ফ্লোরে দেখি যে ভিজুয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ কোন একটা ভিজিটর যখন ফ্লোরে আসে তখন কিন্তু এই ভিজুয়াল ম্যানেজমেন্ট যদি থাকে তাহলে কিন্তু সে এক নজরে দেখে বলতে পারে তার ফ্লোরে যাওয়ার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই, সে কিন্তু এক নজরে অ্যাট এ গ্লান্সে এমডি বা যে কোনো ভিজিটর দেখে বলতে পারবো আসলে লাইনের কি অবস্থা।
কতগুলো অপারেটর আছে, হেল্পার আছে, কোন স্টাইল চলতেছে, টার্গেট কত হচ্ছে, কত টার্গেট ডিসি কত, তাই না? সবকিছু সেখানে বাইর স্টাইল কালার সবকিছু উল্লেখ থাকে। তো এখানে একটা লাইট সিস্টেম যখনই আপনার হলো ভালোভাবে চলতে থাকে সবকিছুই তখন হলো গ্রিন থাকে। যখনই টপস দেখা দেয় আমরা ইয়েলো করি, তারপরে যখন স্টপ হয়ে যায় তখন রেড থাকে। তো ভিজুয়াল ম্যানেজমেন্ট এটা ডিজিটাল। তো আমাদের দেখে অনেক ফ্যাক্টরিতে, আমাদের দেশে অনেক ফ্যাক্টরিতে এটা আছে, অনেক ফ্যাক্টরিতে নাই। কিন্তু অনেক অনেক ফ্যাক্টরিতে দিছি তারা আরো ভালো পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ লাইনের আউটপুটে তারা স্ক্রিনে বড় স্ক্রিন দেওয়া আছে, সেখানে তারা সবকিছু দেখতে পাচ্ছে। লাইন অপারেটর, টার্গেট, ডিসইউ, ডিফেক্ট রেট, যা যা লাগে, অর্থাৎ কেপিআই বোর্ড যেটাকে বলা হয়, প্রোডাকশন কেপিআই, কোয়ালিটি কেপিআই, আই কেপিআই, সব কিছু এখানে দেখা যাচ্ছে। ডিফেক্ট চার্ট বোর্ড, টপ 5 ডেইলি ডিফেক্ট উইথিন কাউন্ট, আপগ্রেড বাই কিউসি, ফ্লোর মার্কিং, ইয়েলো ওয়াকওয়ে, রেড রিজেক্ট, ব্লু ওয়ার্কিং স্টেজিং, 5S অডিট স্কোর বোর্ড, উইকলি স্কোর পার লাইন সেকশন, বেস্ট হাইলাইটিং। এই বিষয়টা দরকার যে কোনো ফ্যাক্টরিতে যদি 5S অডিটটা নিয়মিত পরিচালনা করা হয় তাহলে কিন্তু ওই ফ্যাক্টরিটি অবশ্যই একটি ভালোর দিকে যাবে এবং কোনোভাবেই এটার স্কোপ নাই যে সে খারাপের দিকে যাবে। বিষয়টা হালকা হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেভিনেস বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি কোনো ফ্যাক্টরিতে, কোনো দেশে, কোনো বাসাবাড়িতে, যে কোনো জায়গায় যদি এটা ব্যবহার করা হয় তাহলে এটা অনেক অনেক মানে উপকার বয়ে নিয়ে আসে। মোটামুটি একটা দেশকেও পরিবর্তন করা যায় এই 5S বা 7S দিয়ে, যদি সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়। যদি আমাদের যদি সেরকম অভ্যাস গড়ে ওঠে ইমপ্লিমেন্ট করার, তাহলে সম্ভব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরের একটি সেশন বাকি আছে, সেটা হলো যে কিউসি টুলস ফাইনাল অ্যাসেসমেন্ট। এটা আমরা পরের সেশনে আলোচনা করব। তো আজকে আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।